এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন হয়ে গেল তোমাদেরকে কোনো রকম কোনো ব্লগ দেওয়া হচ্ছে না। তার একটাই কারণ, তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমি একটু ঘুরু করতে যাব। তো 6 দিন 7 রাতের জন্য আমি একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। আর সেই ঘোরার ব্লগটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। আর পুরোটা একবারে আমি শেয়ার করতে পারবো না, পুরোটা একবারে শেয়ার করতে গেলে বিশাল বড় একটা ভিডিও হয়ে যাবে। আর সেটা কারোরই ভালো লাগবে না যে সারাদিন বসে একটা কারোর ব্লগ দেখি। তো আমি নিশ্চয়ই পার্ট পার্ট করে তোমাদের সঙ্গে সেই ব্যাপারগুলো শেয়ার করব। আমি সারাদিন কী করেছি না করেছি, কোথায় ঘুরতে গেছি না গেছি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর তারপরে আরেকটা কথা, যেটা হচ্ছে তোমাদেরকে নিউ ইয়ারে কোনো রকম আমি কোনো উইশ করতে পারিনি। তো এখন আমি তোমাদের সকলকে বলছি হ্যাপি নিউ ইয়ার 2024। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিনগুলো অনেক 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 ভালোভাবে কাটাও তোমরা। তো চলো আজকের ব্লগটা শেয়ার করতে থাকি, ঠিক আছে, কি করেছি না করেছি। আর যে কোনো জায়গায় ঘুরতে গেলে তো প্যাকিং তো অবশ্যই। আর প্যাকিং করতে গেলে যে আমার কী অবস্থা হয় সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর চলো ডে 1 তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। আমার মতন এইরকম অবস্থা কার কার হয় কি আর বলবো। কোথাও যখন যেতে হয় তখন মাথার মধ্যে কিছুতেই আসে না, কী নেবো কী নেবো না, কী নেবো কী নেবো না, এই করে করে আমি পুরো ঘরটাকে একদম গোডাউন তৈরি করে দিই। তারপরে যে এমন এমন জিনিসগুলো মানে সিলেক্ট করি, সেগুলো মানে ওখানে গিয়ে মনে হয় না যে আমি এই জিনিসগুলো পড়ি, মনে হয় ইস এইগুলো ছিল, ওগুলো ছিল, ওগুলো ছিল, এইগুলো নিয়ে নিই, ওগুলো নিয়ে নিই। এত জিনিস থাকতেও ভুলভাল জিনিস টেনে টেনে নিয়ে যাই। মানে আমি এত মানে কনফিউজ হয়ে যাই যে কী নেবো কী নেবো না। ট্রলি নিয়ে কখন থেকে বসে আছি, আর এই অবস্থায় যে ঘরটাকে আমি গোডাউন বানিয়ে ফেলেছি। এই যে পুরো ঘরটাকে গোডাউন বানিয়েছি, এই যে সারা রাজ্য জুড়ে আমি জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে। হ্যাঁ, তারপরে এটা হলো আমার সারা ঘরের এই অবস্থা করেছি, বুঝলে। হে ভগবান, কী নেব কে জানে, ভুলভালই নেব মনে হচ্ছে। যাই হোক, শেষমেশ তো এক রাতের মধ্যে 2টো ট্রলি প্যাকিং করা কমপ্লিট হয়ে গেছে আমার। আর আমি ভোরবেলা 5টার সময় ঘর থেকে বেরিয়ে পড়েছি, যেহেতু 6টার সময় আমার বাস ছিল। স্টেট বাসগুলো ধরে সোজা চলে এসেছিলাম ধর্মতলা, সেখান থেকে বাস ধরে আবার শিয়ালদা স্টেশন পৌঁছে গেছি। সকাল সকাল চলে এসেছি। আর খুব জোর খিদেও পেয়েছিল, বাসের মধ্যে একটা বিস্কুট খেয়েছিলাম। তো তাও আমার যেন খিদে পাচ্ছিল। তো আর ভাইকে যেহেতু বলে দিয়েছিলাম বাড়ি থেকে রুটি আর নতুন আলুর দম বানিয়ে নিয়ে আসতে, তো মা সেইভাবেই প্যাকিং ট্যাকিং করে দিয়েছিল খাবার। আর স্টেশনে কিছুক্ষণ থাকার পরে বেলা 3টের সময় আমাদের যেহেতু ট্রেন ছাড়ার কথা, ভাই তার আগে আগেই পৌঁছে গেছিলো। আর যেহেতু ফ্যামিলি ট্যুর, আরও 2 ভাই আর সঙ্গে তাদের বউয়েরা যাচ্ছিলো, আর আমার কুট্টি ভাইজিও যাচ্ছিলো। আর ট্রেন চলে এসেছিলো আমাদের, তিস্তা তোরসা এক্সপ্রেস ছিল। দেখতেই পাচ্ছ, ট্রেনের সামনে দাঁড়িয়ে একটু এদিক ওদিক করে ভিডিওটা শ্যুট করে নিচ্ছিলাম। তারপরে উঠে বসলাম ট্রেনে উঠেই ফটাফট খেয়ে নিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর ভাইজির ডিমান্ড ছিল সে এখন ব্লগটা স্টার্ট করবে। তো দেখা যাক ও কি বলে না বলে। তো চলো শুনতে থাকো কি বলে। আমি এক্সপ্রেসে এখন ঘুরে ঘুরু করতে যাচ্ছি। আর বাবা মা এখন বসে আছে। আর পিসি আমার এই যে তোমরা আমার ভিডিওটা দেখবে, পুরো ঘুরুটা দেখবে। হ্যাঁ, আর লাইক করবে, প্রচুর লাইক করবে, এত বড় লাইক আর অনেক 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 শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন। ওকে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, পুরো দেখতে থাকো। তোমরা ভিডিওটা পুরোই দেখবে। যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার নাম শুনলে বড়দের তো আনন্দ হয়ই মনে, তার সঙ্গে বাচ্চাদের আনন্দের যেন কোনো ঠিকানা থাকে না। ওদের কোনো আনন্দের যেন শেষ নেই, খুব আনন্দ করতে থাকে ওরা, ওদের খুব ভালো লাগে আর কি। তো সেই মতো ভাইজিও তো ভীষণ আনন্দ করছিল ট্রেনের ভেতরে, সে নিজের মতন গান করছে, নাচ করছে, ওর যে কী আনন্দ। আর সেগুলো দেখে আমরাও বেশ খুব খুশি হচ্ছিলাম। ট্রেন তো রীতিমতো নিজের গন্তব্যস্থলের দিকে এগিয়ে চলেছে। আর এই ট্রেনটি আমাদেরকে মাঝরাতের দিকে নামিয়ে দেবে। কেমন করে কথা বলে দেখি। লক্ষ্মী পুজো হয়েছে, বাড়ি যা।
সব দুষ্টুমি ধরা পড়ে গেল, সব দুষ্টুমি ধরা পড়ে গেছে। ধন্যবাদ। অনুগ্রহ করে শুনতে 1314 শিয়ালদা নিউ আলিপুরদুয়ার তিস্তা তোরসা এক্সপ্রেস 1A নম্বর প্ল্যাটফর্মে এসে গেছে। ধন্যবাদ। রাত্রি তখন 2টো বাজে, আর সেই সময় আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। এত রাতে এখন তো আমাদের কোনো গাড়ি নিতে আসবে না, তাই জন্য আমরা ওয়েটিং রুমে ওয়েট করছিলাম। আর সকাল 6টার পরে আমাদের গাড়ি এসে গেল, আর আমরা তখন ওয়েটিং রুম থেকে বেরিয়ে একদম স্টেশনের বাইরে চলে আসলাম। আর স্টেশনের বাইরের ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ, একদম জমজমাট। অত ভোরেও একদম গাড়ি আর লোকজনে একদম জমজমাট রয়েছে। সমস্ত চায়ের দোকান খোলা, খাবারের দোকান খোলা রয়েছে। তো আমরা সবাই সেই মতো এখানে স্টেশনের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করছিলাম। বেশ ভালোই লাগছিল দেখতে, আর কুয়াশা ছিল, আর সেই রকম ঠান্ডাও ছিল। আর এখানে একটা ইঞ্জিন দাঁড় করানো আছে, তো সেটার সামনে দাঁড়িয়ে তো সবাই ফটোশ্যুট করছিল। আর দেখতেই পাচ্ছ তার সাথে রয়েছে ইন্ডিয়ান ফ্ল্যাগ আমাদের। এবার গাড়িতে উঠে বসলাম, আর গাড়িটি চললো আমাদের হোমস্টের দিকে এগিয়ে। তো আমরা গাড়িতে বসেও খুব মজা করছিলাম। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আমরা রওনা দিলাম আমাদের ইস্ট সিকিমের উদ্দেশ্যে। তো সেখানে আমরা শিলেরিগাঁওতে হোমস্টেতে থাকবো। তো আমরা সেখানে রওনা দিয়ে দিয়েছি, আর আমাদের ওখানে যেতে কম করে 5 ঘন্টা তো সময় লাগবেই। আর ঘন কুয়াশা, দেখতেই পাচ্ছ চারধারে জঙ্গল, রাস্তা সমস্ত কিছু অতিক্রম করে এগিয়ে চলেছে। আর আমরা জানি যে এখানে একটা প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল, যার কারণে একদম চারিদিকটা তছনছ করে দিয়েছিল। সেই সমস্ত ভিউগুলো দেখতে দেখতে এগিয়ে চলেছি, আর ভাবছিলাম যে কিভাবে এই জায়গাগুলোকে যেন প্রকৃতি যেন একদম সব কিছু ধ্বংস করে দিয়ে এগিয়ে চলে গেছে। চারিদিকটা ভাঙা, অনেক কিছু। নদীর পাড়গুলোতে এখনও কাজ চলছে। তিস্তা নদীর জল দেখে কীরকম যেন একটা মনে হচ্ছিল, মনে হচ্ছে যেন মাটি গুলে রেখেছে জলটার মধ্যে। সেই জলের যে পরিষ্কার একটা ভাব, সেটা আমি কিছু দেখতে পাচ্ছিলাম না। মনে হচ্ছে যেন একটা গোলা মাটি যেরকম হয় একটা কিছুর মধ্যে, দেখবে মাটি গুললে যেরকম হয়ে যায়, ঠিক ওই রকম জলটা লাগছিল। গাড়িটি আপন গতিবেগে ছুটে চলেছে তার গন্তব্যস্থলের দিকে, আর তার সাথে সাথে আমরা বাইরের দৃশ্যটা ক্যামেরা বন্দি করতে থাকি। কারণ এইসব কিছু আর কি সবার সঙ্গে শেয়ার করতে হবে তো। কারণ আমরা নিজেরা যে শুধু দেখব তা তো নয়, সবাইকেও দেখাতে হবে। যারা যেতে পারে না এইসব জায়গায়, তারা ঘরে বসেই যাতে দেখতে পারে, সেই জন্যই একটু ক্যামেরা বন্দি করে নিচ্ছিলাম। আর হচ্ছে বাইরের যে দেখতেই পাচ্ছ নদীর পাড়গুলোতে না বড় বড় স্টোন রাখা আছে, ওগুলো নদীর পাড়গুলো ঠিক করা হবে সেই জন্য রাখা হয়েছে। আর রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়, কিন্তু তাও প্রথমের দিকে মোটামুটি ঠিকই ছিল। যত সামনের দিকে এগিয়ে চলেছি রাস্তার অবস্থা ততটাই খারাপ হচ্ছিল। কারণ হচ্ছে গাড়িটি খুবই লাফিয়ে ঝাঁপিয়ে চলছে মনে হচ্ছে যেন। আর তার সাথে সাথে আমরাও একবার গাড়ির ভেতরে একবার এদিক একবার ওদিক একদম পড়ে যাচ্ছিলাম। তো যাই হোক, গাড়িটি তো খুবই সাবধানে আর খুবই সুন্দরভাবে চালাচ্ছিল, যার জন্য খুব একটা প্রবলেম হচ্ছিল না এই জায়গাটায়। যত এগিয়ে চলেছি ততই একটু প্রবলেম বাড়তে শুরু করছিল আর কি। এত ভোরবেলায় বেরিয়েছি, সকালে তো আমাদের কারোরই ব্রেকফাস্ট হয়নি। তো সেই মতো সবারই একটু খিদে পেয়েছিল বলে রাস্তার ধারে একটা রেস্টুরেন্টে আমরা চলে আসলাম। আর সেখানে রেস্টুরেন্টের থেকে না এই জানলা থেকে এই ভিউটা দেখছিলাম, খুব সুন্দর লাগছিল। একদম পাহাড় রয়েছে সামনে, নিচ দিয়ে দেখতেই পাচ্ছ ঝর্ণার জলগুলো নিচ দিয়ে বয়ে চলেছে আপন গতিতে। বেশ ভালো লাগছিল দেখতে। সবাই তাই একটুখানি এখানে দাঁড়িয়ে ফটোশ্যুট করলাম, তার সঙ্গে সঙ্গে একটু আমি ভিডিও করে নিলাম। এত সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দি না করলে কি চলে, তাই জন্য একটুখানি এটাও আমি ক্যামেরাবন্দি করে নিলাম। বেশ ভালো লাগছিল। আর মোমো অর্ডার দেওয়া হয়েছিল, জানোই তো সবাই পাহাড়ি অঞ্চলে মোমোটা খুব ফেমাস, তাই জন্য মোমো অর্ডার দেওয়া হয়েছিল। সবাই মিলে একটু মোমো খাচ্ছিলাম।
বাট মোমোর স্যুপটা মোটেই ভালো লাগছিল না, একদম নুন ছাড়া স্যুপ দিয়েছিল, সাথে নুনটা আলাদাভাবে দিয়েছিল, দিয়ে খেতে হবে। আর এখানে ভাইজি নিয়ে নিয়েছিল ললিপপ। ললিপপ হ্যাঁ দেখি ললিপপটা কোথায় লুকিয়ে আছে। এটা দিকটা থাকবে হুম, আর এই উঁচু করলে বেরিয়ে যাবে। ও আচ্ছা আর নিচে যদি এটাকে এই बोल दिया है तो फिर तो टोटल बंद था। फिर धीरे धीरे करके ये छोटा गाड़ी के लिए खोल दिया, ये 4 व्हीलर के लिए अभी सब चलता है। তো আমরা তো ব্রেকফাস্ট করলাম, আজকে অনেক বেলাতেই ব্রেকফাস্ট হয়েছে আমাদের, কারণ এত বেলা করে ব্রেকফাস্ট করা হয় না। আজকে যেহেতু এক জায়গায় বেড়াতে আসলে তো খাবার দাবার টাইমে ঠিক থাকে না, তাই জন্য সেই রকমই আমরা একটু লেট করেই আজকে ব্রেকফাস্ট হয়েছে। আমাদের ব্রেকফাস্ট করতে মোটামুটি 11টা বেজে গেছিলো। তো যাই হোক, ব্রেকফাস্ট করে তো বেরিয়ে পড়েছি। আর রাস্তার অবস্থা এখন তো দেখছি আরোই খারাপ হয়ে চলেছে, কারণ আমি ফোনটাকে হাতে কিছুতেই সোজাভাবে ধরে রাখতে পারছিলাম না, খুব কাঁপছিল। ভিডিওটা দেখলে তোমরা বুঝতেই পারবে, কোনো মতেই যেন ফোনটা ধরে রাখতে পারছি না, আর ভিডিওটা একদম থরথর করে কাঁপতে শুরু করে। তো যাই হোক, এইভাবেই আমরা লাফিয়ে ঝাঁপিয়ে এগিয়ে চলেছি। দেখা যাক কি করি, দুপুরের লাঞ্চ আমরা কখন করতে পারি দেখা যাক। कोई है तो झोंकना है। তো আমরা তো সবাই ব্রেকফাস্ট করেই গাড়িতে উঠেছি, আর গাড়ি তো এত লাফাচ্ছিল, আমার তো ভয় হচ্ছিল কেউ আবার বমি না করে দেয়, কারণ এত লাফাঝাপি করলে অনেকেরই শারীরিক প্রবলেম হয়, কিন্তু ঠাকুরের কৃপায় আমাদের কারোরই কোনো রকম প্রবলেম হয়নি। সবাই আমরা সুস্থ সবলভাবেই একদম আমাদের জায়গা মতন পৌঁছেছিলাম। এমনকি আমাদের বাচ্চাটা পর্যন্ত ও বমি করেনি, খুবই ভালোভাবেই আমরা জায়গায় আর কি পৌঁছে গেছিলাম। এবারে মোটামুটি অনেকটাই কাছাকাছি আমরা চলে এসেছি। আর এখান থেকে এবার দেখতেই পাচ্ছ দুধারে জঙ্গল আর জঙ্গল, আর রাস্তাটা আরও খুবই খারাপ অবস্থা। আমি তো বলবো, যদি কোনো বয়স্ক মানুষ থাকে তাহলে তাদেরকে রিকোয়েস্ট করব কখনোই যেন তারা শিলিগুড়িকে না সিলেক্ট করে থাকার জন্য, কারণ ওখান পর্যন্ত পৌঁছতে তাদের যে শরীরে কটা হাড় সুস্থ থাকবে এটা আমার সন্দেহ আছে। কারণ আমরা এত বয়স কম হওয়া সত্ত্বেও আমাদের খুবই কষ্ট হয়েছে শিলিগুড়ি পর্যন্ত আসতে। তবে হ্যাঁ, পৌঁছে যাওয়ার পরে কিন্তু দুর্দান্ত ভালো লেগেছে, কারণ হচ্ছে এতটা রাস্তা অতিক্রম করে এসে এত সুন্দর হোমস্টে দেখে বেশ ভালোই লাগছিল, একদম কালারফুল। আর সেই রকমই ঘরের একদম দরজাটা খুললেই কিন্তু সামনেই পাহাড়, দুর্দান্ত দৃশ্য। এত অসাধারণ লেগেছে মানে কি বলবো। প্রত্যেকটা রুমের মধ্যেই 2টো করে ডাবল বেড আছে, আর সাথে 2টো করে ব্ল্যাঙ্কেট দিয়েছিল, আর মোটা মোটা ব্ল্যাঙ্কেট দিয়েছিল, কারণ এখানে তো রাতে মাইনাসে চলে, প্রচণ্ড ঠান্ডা পড়ে, যার কারণে 2টো করে ব্ল্যাঙ্কেট, আমাদের টোটাল 4টে ব্ল্যাঙ্কেট ছিল একটা রুমের মধ্যে। তাহলে বুঝতেই পারছো 4টে ব্ল্যাঙ্কেট কেন দিচ্ছে, কারণ এখানে ভীষণ ঠান্ডা পড়ে, তাই 4টে ব্ল্যাঙ্কেট লাগবেই। আর রুম থেকে বেরিয়েই একদম সামনে একটু বসার জায়গাও আছে, একদম রুমের বাইরে, প্রত্যেকটা রুমের বাইরেই সামনে ঘরের সামনে বেঞ্চ পাতা আছে, চেয়ার পাতা আছে, বসার জায়গা। আর বসে বসে সামনের সুন্দর পাহাড়টা দু চোখ ভরে দেখা আর আনন্দ উপভোগ করা, দারুণ লাগছিল, দারুণ। এবার তো খুব খিদেও পেয়েছে, যেহেতু দুপুর থেকে এখন বিকেল হতে বসেছে, তাই জন্য আমাদের প্রচণ্ড খিদেও পেয়েছিল। তাই ভাবলাম যে ঝটপট করে এবার স্নান করে নিতে হবে। এদিকে গিজার তো অন করে দেওয়ার সাথে সাথে গরম হয় না, জলটা 15 মিনিট তো সময় লাগবেই। আর এই 15 মিনিটটা আর বসেছিলাম না, একটু কাজে লাগাচ্ছিলাম। তোমাদেরকে এই ভিডিওটা করেই দেখাচ্ছিলাম যে কেমন লাগছে এই হোমস্টেটা। সামনে পাহাড়টা একদম দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছিল ভিউটা, মানে কি বলবো, সেটা মুখের ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না, দু চোখ ভরে দেখলে একদম মন জুড়িয়ে যায় আর কি। আর এখানে একটা
পুষি ক্যাট আছে। পুষি ক্যাটটাকে দেখে আমি আবার একটু ডাকছিলাম ওকে। যা চলে গেল। সবাই এত ঠান্ডার মধ্যে গরম গরম জল দিয়ে স্নান করে ঝটপট চলে এসেছি সব খাবার টেবিলে। আর আজকের দুপুরের মেনুতে আমাদের ছিল ভাত, বাঁধাকপির তরকারি ছিল, সাথে ছিল ডিমের কারি, আর আলু ভাজা ছিল, মুচমুচে আলু ভাজা, তার সঙ্গে পাঁপড় ভাজা আর ডাল, আর টুকরো টুকরো করে পেঁয়াজ কেটে দিয়েছিল আর কাঁচা লঙ্কা। এটা ছিল আজকের দুপুরের মেনু। প্রায় 2 দিন পর ভাত, 2 দিন না মানে 1.5 দিন পর ভাত পেয়ে বেশ ভালোই লাগছিল। আর বাঙালি মানে তো ভাতটা সবাই পছন্দই করে, তো ভালোই লাগছিল বেশ খেতে, খুব ভালো লাগছিল। পাহাড়ি অঞ্চলে কিন্তু এদের রান্নাবান্নার কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। আমি খাবার খেয়ে সেটা বুঝতে পারলাম কতটা সুন্দর লাগছিল খেতে। প্রত্যেকটা খাবারের টেস্টই আলাদা, আর প্রত্যেকটা খাবার একদম টাটকা খাবার, রান্না করে দিনেরটা দিনই খাওয়ানো হচ্ছিল। কোনো বাসি খাবার এখানে খাওয়া হয় না। এত ঠান্ডা হলেও কিন্তু আমাদেরকে কোনো রকম বাসি খাবার খাওয়ায়নি। যে টাটকা খাবারের যে টেস্ট থাকে সেটা মুখে দিয়েই বোঝা যাচ্ছিল। পালাচ্ছে 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 পালাচ্ছে। এই ফুলটা ভালো আছে, এই ফুলটা ভালো আছে, এই ফুলটা মিয়াও মিয়াও। ক্যামেরাই ভালো, এটা ওইটারও ক্যামেরা ভালো। ওই কোনার ফুলটা, কোনার একদম কোনার ফুলটা তুলছি, কোনার ফুলটা দেখো হেবি সুন্দর আছে। ফ্ল্যাট করে দাও, ফ্ল্যাট করে দাও, ভালো আছে। ফ্ল্যাট করে দাও, লম্বা লম্বা। এই যে এটা টাইম বুঝছি না, নরম না। তোলা দিতে কেমন খাওয়া না, এখন শুয়ে বললে আরে ঘুরতে পারবো না, শরীর ভারী করে দেবে। একবারে রাস্তা শুয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো। আমাদের হোমস্টে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো ছিল, বিভিন্ন রকম পাহাড়ি গাছপালা, তার সঙ্গে ছিল ফুল গাছ, অনেক রকম বেশ সুন্দর গাছপালা দিয়ে সুন্দর করে সাজানো, খুব ভালো লাগছিল দেখতে। তা আমি ভাবলাম এত সুন্দর সুন্দর গাছপালা যখন আছে এইগুলো একটু ভিডিওর মধ্যে না নিলে কি হয়, তাই একটুখানি এই ভিডিও শ্যুট করতে শুরু করে দিয়েছিলাম। বিভিন্ন রকম গাছ তোমরা দেখতেই পাবে, কত সুন্দর সুন্দর ফুল ছিল, খুব ভালো লাগছিল দেখতে। এত সুন্দর সুন্দর বাহারি পাতার গাছ, খুব সুন্দর সুন্দর গাছপালা, ফুল, সমস্ত কিছু, আর এই সাজানো গুছানো হোমস্টে দেখে মনটা যেন একদম আনন্দে ভরে গেল। গাছপালার ভিডিওটা মোটামুটি করেই নিয়েছি। এইবারে আমাদের ইচ্ছা যে এখন যেহেতু সূর্য অস্ত যাওয়ার টাইম হয়ে গেছে, এখন আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্টে যাব। তো চলো তোমাদেরকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্টে নিয়ে যাই। কি অসাধারণ দৃশ্য, মানে না দেখলে তোমরা বুঝতেই পারবে না যে কতটা সুন্দর লাগছে। নিচে দেখতে পাচ্ছ সাদা সাদা দেখা যাচ্ছে, ওটা কিন্তু তিস্তা নদী বয়ে যাচ্ছে। আর পাহাড়ের পেছনে মনে হচ্ছে সূর্য আস্তে আস্তে লুকিয়ে পড়ছে।
কি দারুণ লাগছে, এত অপরূপ দৃশ্য, মানে খালি চোখে দেখলে তবেই কিন্তু সেটা বোঝা যাবে যে কতটা সুন্দর। আর এত সুন্দর দৃশ্য আমি নিজে দেখেছি, তাই ভাবছি যে তোমাদেরকেও একটু আমার চোখে দেখিয়ে নিই। আমাদের হোমস্টে থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথে এই কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট। এসছি তো এই জন্য ঘুরবো ফিরবো। আর এইটাকে কোথায় এসছি? জঙ্গলে। কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখে এখন আমরা আবার চলেছি আমাদের গন্তব্যস্থলে। পুরো চারিধারে জঙ্গল, দেখতেই পাচ্ছ সবাই। আরো আগে আসলে এটা মনে হয় আমরা এটা পুরো দুধারে জঙ্গলের মাঝখান দিয়ে চলে গেছে সরু একদম রাস্তা নিচের দিকে, গ্রামের দিকে যাচ্ছে রাস্তাটা। আমরা একটু গ্রাম থেকে দূরেই আছি, তবে বেশি দূরে নয়, এই 10 থেকে 12 মিনিটের দূরত্বে আছি। তো ভালোই লাগছিল, পাহাড়ের গায়ে কত ছোট ছোট কত রকমের গাছপালা দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছিল। দেখো ওরা কোথায় চলে গেছে। ভাইজির তো কি আনন্দ, ও যে কি দৌড়াদৌড়ি শুরু করেছে, সবাই সোজাভাবে হাঁটতে পারছে না, ও দৌড়ানোর চেষ্টা করছে সবার পেছন পেছন। আমি ভাবছিলাম একটু ধীরে ধীরে যাব, ও তাড়া দিচ্ছে, চলো চলো সবাই দূরে চলে গেছে, চলো শিগগিরই যেতে হবে। তাই আমিও আবার একটু তাড়াহুড়ো করেই হাঁটতে থাকলাম। তোমার একটা পাচ্ছে কেন, আর একটা পাবো? হ্যাঁ আছে, তোর একটা পাচ্ছে। बादी जालिए जे बच्ची सके হে বাবা, কি রে এত রাগারাগি কিসে তোদের? আজকে সন্ধেবেলায় আমাদের মেনুতে ছিল গরম গরম চা, আর তার সাথে ছিল পকোড়া। পকোড়াটা কিন্তু ভেজ পকোড়া ছিল, বাঁধাকপি আর কি সব দিয়েছিল, দিয়ে পকোড়াটা বানিয়েছিল। পকোড়াটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তো সন্ধেবেলা তো আমাদের চায়ের আড্ডা বেশ ভালোই জমে গেল। আর তার সাথে সাথে একটু বাইরের ভিউটাও দেখছিলাম। 31 ডিসেম্বর আমরা অনেক কিছু আশা করেছিলাম, বাট এখানে আমরা সেই সব কিছুই পাইনি। হ্যাঁ, চারিদিকটা গ্রামগঞ্জ সব অন্ধকার, সাত সকালে সব শুয়ে পড়েছে। আমরা ভেবেছিলাম 31 ডিসেম্বরে হয়তো এই গ্রামটা খুব সুন্দরভাবে সাজানো হবে, আর সেই মানে আনন্দ গান বাজনা সব কিছু হবে, বাট এখানে কোনো কিছুই হয়নি ওইসব। আমরা তাই একটু ভীষণ আপসেট ছিলাম, মানে যেটা আশা করেছিলাম সেটা আর হয়নি। তাই জন্য ঘরেই আপাতত রাতটুকু আমাদের ঘুমিয়েই কাটাতে হলো। ভেবেছিলাম 31 নাইটটা বেশ জাঁকজমক হবে, কিন্তু হলো না। তোমরা এই ভিডিওটা দেখে বুঝতেই পারছো চারিধারটা রাত্রেবেলায় একদম অন্ধকার অন্ধকার। হ্যাঁ, দু একটা মানে লাইট জ্বলছে, এরকম খুব একটা মানে জাঁকজমক নয়। আর জানি না কেন 31 এরা সেইভাবে কোনো সেলিব্রেশন করে না কোনো কিছু। আমি একদমই খুশি ছিলাম না এই আজকের 31 নাইটটায়। আর দেখতেই পাচ্ছ রাত্রেবেলার ভিউটা আমাদের হোমস্টের, ভালোই লাগছিল, বাট একটু লাইট লাগানো থাকলে আরও বেশি ভালো লাগতো।
যতটা আশা করেছিলাম তার কিছুই হয়নি আর কি। রাত্রের মতন খাবার দাবার খেলাম, চিকেন আর ছিল রুটি খেয়েছিলাম, খেয়ে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম। আর তোমাদেরকে দেখাই যে কি ফটোশ্যুট করেছিলাম ডে 1-এ, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আজকের ব্লগটা যদি ভালো লাগে, ঠিক আছে, তাহলে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করে দিও প্রচুর, আর সুন্দর সুন্দর কমেন্ট করো, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে দিও। আর পার্ট 2 আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের মতন টাটা করছি সবাইকে, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর তার সাথে সিলেরিগাঁও ডে 1-কেও আমরা বাই বাই করে দিলাম, ঠিক আছে? নেক্সট দিন আবার দেখা হচ্ছে।